আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। অনেক সময় দেখা যায় কাজ করতে করতে কাজের একটা প্রেশার থাকে, তো মাঝে মাঝে বের হতে হয়। তো আজকেও সেরকম একটা দিন, বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে ব্লগটা দেখতে। আর এই ব্লগের সাথে আমি কিছু বিষয় আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো আমরা দেখেন যে আমরা যারা ফ্রিল্যান্সিং করি, এই যে এখন আমি তো আসলে এখন এই মুহূর্তে ফ্রিল্যান্সিং করি না, কিন্তু একটা লম্বা সময় ছিল যখন আমি ফ্রিল্যান্সিং করছি, লম্বা সময় ক্লায়েন্টদের সাথে কাজ করছি। তো এখন বিষয়টা হচ্ছে যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি আসলে কষ্টের নাকি আরামের। তো এইটা আসলে ডিপেন্ড করে। কারণ দেখেন, আমরা যখন ফ্রিল্যান্সিং করতে চাই বা ইউটিউব অথবা ফেসবুকে দেখি যে বিভিন্ন রকমের মানুষ বিজ্ঞাপন দিচ্ছে, বা এই ফ্রিল্যান্সিং শিখুন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং করলে আপনি কি করতে পারবেন, ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারবেন, আপনি ইচ্ছামতো কাজ করতে পারবেন, আপনি প্রচুর ডলার ইনকাম করতে পারবেন, শুধু ডলার আর ডলার। কিন্তু আসলে কি ভাই তাই? ফ্রিল্যান্সিং কি বিষয়টা এরকমই যে আসলে আপনি কাজ করবেন আর ডলার এসে যাবে অটোমেটিক্যালি, খুব আরামে আপনি এটা পেয়ে যাবেন, কোনো কষ্ট করা লাগবে না? তো বিষয়টা আসলে এরকম না। দেখেন যে ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং, আগে এরকম দুটো টার্মই বলা হতো, যদিও ইদানিং এটা একটু কমছে। এরপরেও মোটামুটি অনেকেই আপনার এই টার্মগুলো ব্যবহার করে। তো আউটসোর্সিং তো ভাই আসলে ফ্রিল্যান্সিং না। আগে আপনার হলো দেখা যায় তো, যেরকম সরকারি বিভিন্ন প্রজেক্টে যারা কাজ করতো, যারা কোর্স ট্রেনিং করাতো বিভিন্ন স্থানে, মার্কেটিংয়ের সময় তারা বলতো যে ভাই আউটসোর্সিং শিখুন, আউটসোর্সিং করে আপনারা টাকা ইনকাম করুন। তো এই জিনিসগুলো কি মানুষ বুঝে বলতো নাকি না বুঝে বলতো, এটা আসলে আমি বুঝতে পারতাম না। কারণ দেখেন যে আউটসোর্সিং মানেটা কি, মানে হলো আপনাকে দিয়ে কেউ কাজ করায় নেবে। তাহলে আউটসোর্সিং কে করবে? ক্লায়েন্ট করবে। আর আপনি ফ্রিল্যান্সার হিসেবে ক্লায়েন্টের কাজ করবেন, মানে আপনি ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সিং করবেন। তো এখন যদি আপনাকে বলা হয় আউটসোর্সিং শেখানো হবে, তা বিষয়টা কেমন হয়ে গেল না? তো আউটসোর্সিং আপনি কিভাবে শিখবেন? আপনি তো স্কিল শিখবেন, স্কিল শিখে ফ্রিল্যান্সিং করবেন। আর আউটসোর্সিং তো ক্লায়েন্ট করতেছে। হ্যাঁ, তবে এখানে একটা ব্যাপার আছে যে অনেক সময় ফ্রিল্যান্সাররা আউটসোর্স করে থাকে কেমন, কিন্তু এটা কিন্তু কোনো স্কিল না। ফ্রিল্যান্সার আউটসোর্স করে কেমন, মনে করেন কোনো ক্লায়েন্টের সাথে তারা কাজ করতেছে, ক্লায়েন্ট তাকে একটা কাজ করছে। এখন এই ফ্রিল্যান্সার যারা একটু চালাক প্রকৃতির, তারা কি করবে? ওই কাজটা নিজে করবে না, নিজে না করে সে হয়তো অন্য কোনো বন্ধু বা অন্য কাউকে দিয়ে কাজ করাবে। তার মানে কি হলো, এই ফ্রিল্যান্সার নিজে কাজ না করে যে অন্যকে দিয়ে করালো, এটা কিন্তু একটা আউটসোর্সিং হলো। তো এটা তো আসলে ভাই শেখার কিছু নাই, এইটা তো যার যার বুদ্ধি দিয়ে সে করবে। তো এটা তো কোনো স্কিল না যে আপনি আউটসোর্সিং করবেন। হ্যাঁ, এটা স্কিল অবশ্যই, ওই অর্থে স্কিল, কিন্তু এটা শেখার মতো কোনো স্কিল না। কারণ এটা সিম্পল ব্যাপার, আপনি ক্লায়েন্ট আপনাকে কাজ দিছে, আপনি সেই কাজটা কাকে দিয়ে করাবেন, সেই টিম আপনি মেনটেন করতে পারতেছেন কিনা, সেটা তো অন্য ব্যাপার। কিন্তু আসলে এটা কিন্তু বিজ্ঞাপন দিয়ে বোঝানো হতো না। বোঝানো হতো কি, যে আপনি ভাই ফ্রিল্যান্সিং করুন, ফ্রিল্যান্সিং শিখুন, আউটসোর্সিং শিখুন, আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হন। ভর্তি হওয়ার পরে কি দেখা যেত কীভাবে বিট করতে হয় আপওয়ার্কে বা বিভিন্ন মার্কেট প্লেসে, সেগুলো তারা শেখাইতো। তো এটা আসলে ভাই বিষয় না, বিষয় হচ্ছে আপনাকে স্কিল শিখতে হবে। আর আপনার যখন স্কিল থাকবে, যে কোনো প্রোগ্রামিংয়ের স্কিল হোক বা অন্য যে কোনো স্কিল হোক, তখন তো আপনার একটা দাম থাকবেই। তো যাই হোক, তো এখানে যে বিষয়টা, যে আপনার হলো ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে মানুষ আসলে কি মনে করে। মানুষের মনে এরকম একটা চিন্তা আসে যে ভাই আপনি কাজের অ্যাপ্লাই করবেন, ক্লায়েন্ট আসবে আপনাকে কাজ দেওয়ার জন্য, আর আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে ক্লায়েন্ট আপনাকে হায়ার করে ফেলবে। বিষয়টা কিন্তু ভাই এরকম না। আবার দেখেন আরেকটা চিন্তা আপনার সামনে আসে, যে কাজ করবেন শুধু টাকা আর টাকা, সরি টাকা আর টাকা না, ডলার আর ডলার। আবার দেখেন আপনি এরকম চিন্তা আপনার মাথায় অনেক সময় আসতে পারে যে ফ্রিল্যান্সিং করলে কি হবে, যে আপনি একজন ফ্রি মানুষ হয়ে যাবেন, ইচ্ছা হলে কাজ করবেন, না হলে কাজ করবেন না, ইচ্ছা মতো আজকে এই দেশ ঘুরে বেড়াবেন, কালকে আর এক জায়গা, বা আজকে এই শহরে থাকবেন, কালকে আর এক জায়গা যাবেন, ল্যাপটপ খুলে একটু কাজ করবেন দিনে 1 ঘন্টা, আবার ঘুরতে বেরিয়ে পড়বেন। আবার দেখেন এরকম একটা চিন্তা আসে যে আপনি হলো কফি শপে যাবেন, ল্যাপটপ খুলবেন, একটু কাজ করবেন, তারপর বাসায় চলে আসবেন, বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিবেন, এরপরে এসে ঘুমিয়ে পড়বেন, আপনার ব্যাংকে অটোমেটিক হাজার হাজার ডলার ঢুকে যাবে। বিষয়টা কিন্তু ভাই এরকম না। আবার দেখেন চাকরির মতো কোনো দায়িত্ব নেই, এটাও আপনার মাথায় আসে যে যে ফ্রিল্যান্সিং কী হচ্ছে, কোন চাকরি করতে গেলে তো আমাকে অনেক দায়িত্ব নিয়ে কাজ করা লাগে, তো ফ্রিল্যান্সিং করবো, আমার কোনো দায়িত্ব থাকবে না, কোনো প্রেশার থাকবে না, জীবনটা শুধু আরামের। তো এখন দেখেন এখানে আমরা এই জিনিসগুলো দেখে অনেক স্বপ্ন বুনি মনের ভিতরে,
অনেক স্বপ্ন আঁকি অনেক সময় যে না আমি ফ্রিল্যান্সিং শিখবো, একটা কোর্স করব, তারপরে ক্লায়েন্টের কাজ করব, প্রচুর টাকা ইনকাম হবে আমার। কিন্তু বিষয় দেখেন এখানে কয়েকটা ব্যাপার আছে, বাস্তবতা আপনাকে কিন্তু বুঝতে হবে। এক নম্বর হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং যে আপনি করতেছেন এর প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হলো আপনার ইনকামের কোনো নিশ্চয়তা নেই। আপনার কিন্তু ইনকামের একটা বড় অনিশ্চয়তা আছে। কারণ আপনার যদি পার্মানেন্ট কোনো ক্লায়েন্ট না থাকে, অনেকেই আছে যারা বিট করে, একটা কাজ করে, বিট করে, কাজ শেষ আবার ক্লায়েন্ট পাওয়ার জন্য আবার বিট করতে থাকে। তাহলে 1 সপ্তাহ ধরে বিট করছে, সে একটা কাজে ইন্টারভিউ নিছে ক্লায়েন্ট 2-3 জনের, তার ভিতর সেও আছে, তারপরে সে ক্লায়েন্টকে সামহাও কনভিন্স করে কাজটা পেয়ে গেছে। কারণ একটা কাজের জন্য আপনার অনেক বিট পড়ে, যে একটা ক্লায়েন্ট একটা জব পোস্ট করছে, সেই কাজটা পাওয়ার জন্য মনে করেন অ্যাপ্লাই করছে 100 জন। এখন 100 জনের ভিতর ক্লায়েন্ট তো আগে দেখবে যে কার কভার লেটারটা ভালো, কে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসটা পড়ে সেই অনুযায়ী উত্তর দিচ্ছে, এইগুলো দিয়ে তারপরে সে কী করবে, ক্লায়েন্ট মোটামুটি 10-12 জন বা 4-5 জন, আসলে 10-12 জন নেয় না, 3 থেকে 4 জনের ইন্টারভিউ সাধারণত নেয়। এখন আপনি যদি শর্ট লিস্টে না ঢুকতে পারেন তাহলে তো আগেই বাদ পড়ে গেলেন। আর যদি শর্ট লিস্টে আপনি ঢুকেন, তার ভিতরে মনে করেন আপনার মতো তারও স্কিল ডেভেলপার আছে, যদি আপনি স্কিল্ড হয়ে থাকেন, আর একদম নতুন হলে সেটার তো হিসাবই আলাদা। অনেক ক্লায়েন্ট হয়তো আপনার দিকে চেয়েও দেখবে না, সে দেখবে যে কারা প্রচুর ফিডব্যাক আছে, কারা আগে অনেক কাজ করছে, এদেরকে সে নিবে। তো সেক্ষেত্রে কী করতে হয়, অনেক ছোটো ছোটো ক্লায়েন্টের কাজ দিয়ে শুরু করতে হয়। তো সেটার মানে তো এইটা না যে আপনার আজকেই $1000 ইনকাম আপনার মানে ইনকাম হচ্ছে আপনার, সেরকম তো সম্ভব না আসলে। তো এই বাস্তবতাটা আমরা অনেকে বুঝতে চাই না। তারপরে ইন্টারভিউ 3-4 জনের নেওয়ার পরে এর ভিতর তো আপনাকে ইন্টারভিউটা জিততে হবে, তার ভিতর ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আমি তোমার জন্য বেস্ট ক্যান্ডিডেট, আমি তোমার জন্য বেস্ট, আমি সবচাইতে ভালো। এইটা ভাই আপনি না করতে পারলে তো আপনি কখনোই ক্লায়েন্টের সাথে কাজ করে ভালো কিছু করতে পারবেন না, বা ক্লায়েন্ট আপনাকে হায়ারই করবে না। দেখবেন মাসের পর মাস চলে গেছে, আপনি অ্যাপ্লাই করতেছেন কিন্তু কোনো ক্লায়েন্ট আসতেছে না, বা আপনাকে মানে বিট করতেছেন কিন্তু হায়ার করতেছে না। তো এইটা কিন্তু একটা ব্যাপার, এই জিনিসগুলো আমরা অনেক সময় মাথায় রাখি না। তারপরে দেখেন আপনি হয়তো কোনো কাজ পাইছেন, এখন মনে করেন যে একটা প্রজেক্টের অনেক সময় ডেডলাইন থাকে, ক্লায়েন্ট বলতেছে ঠিক আছে তোমাকে কাজটা দিব, কিন্তু এত বড় কাজ যে আপনি একটানা প্রতিদিন মনে করেন যদি 12-14 ঘন্টা করে কাজ করেন, তাহলে সেই প্রজেক্টটা হয়তো ওই যে নির্দিষ্ট ডেট তার ভিতরে শেষ হবে। ক্লায়েন্ট হয়তো বললো যে 1 সপ্তাহের ভিতরে তোমাকে কাজ জমা দিতে হবে, মাত্র 7 দিন পাবা, কিন্তু ওই কাজটা করতে হয়তো আপনার 100 ঘন্টা বা 120 ঘন্টা লেগে যাবে। তার মানে কি আপনাকে প্রতিদিন প্রায় 14 ঘন্টা বা 12-13 ঘন্টা করে কিন্তু কাজ করতে হচ্ছে। তো এটা তো ভাই একটা চাপ, এটা তো একটা প্রেশার, এটা তো আরামের কোনো বিষয় না। আর ডেডলাইন অনেক সময় থাকে না, ক্লায়েন্ট বলে ঠিক আছে লম্বা সময় দিলাম, কাজ করতে থাকো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু আপনাকে মাথায় থাকতে হবে। আর এই যখনই আপনি এরকম কোনো ডেডলাইন প্রজেক্ট করবেন, তখন আপনি খাওয়ার সময় পাবেন না, আপনি যে ঘুমাবেন সেই সময়ও কিন্তু অনেক সময় আপনার থাকে না। কারণ দৈনিক যদি 13-14 ঘন্টা কাজ করতে হয়, তাহলে আপনি তো 5-6 ঘন্টার উপরে ঘুমাইতেই পারবেন না। তো এরকম কিছু বিষয় কিন্তু থাকে। আবার মনে করেন একটা ক্লায়েন্টের সাথে আপনি খুব ভালো কাজ করছেন, সেই ক্লায়েন্ট কোনো কারণে বের চলে গেছে, বা সেই ক্লায়েন্টের আসতেছে না, আরেকটা প্রজেক্ট নিয়ে হতে পারে, কারণ একটা ক্লায়েন্টের একটা প্রজেক্টই অনেক সময় থাকে, তার আর কোনো প্রজেক্ট হয়তো নাই। তাহলে সেই ক্লায়েন্টের সাথে আপনি ভালো কাজ করছেন, আপনি মোটামুটি ভালো ইনকাম করছেন, এখন সেই ক্লায়েন্টটা চলে যাওয়ার পরে আপনাকে তো আবার ক্লায়েন্ট ধরতে হবে, তাই না? আপনাকে আবার বিট করতে হবে, আবার ইন্টারভিউ ফেস করতে হবে, আবার ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে। তো এটাও তো একটা লম্বা সময়ের ব্যাপার। হয়তো 1 মাস খুব ভালো কাজ করছেন, আপনি মনে করতেছেন 1 মাসে তো আমি $1000 ইনকাম করছি, 1 লাখ টাকা ইনকাম করছি। পরের মাসে দেখা গেলো একটা বিট পেয়ে কাজ জিততেই আপনাকে কি হলো যে পুরো 1 মাস চলে গেল, তার পরের মাসটা কিন্তু আপনি অন কাইন্ড অফ বেকার থাকলেন। তাহলে আগের মাসে যে আপনি 1 লাখ টাকা ইনকাম করছেন, এটা কিন্তু 2 মাসে ভাগ হয়ে গেল। তার মানে আলটিমেটলি কিন্তু আপনার ইনকাম 1 লাখ টাকা না, আলটিমেটলি আপনার ইনকাম কত? 50,000 টাকা, হয়তো পরের মাসে যে কাজ পাইছেন। তো এরকম এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হয়। আবার অনেকে মনে করেন ইংলিশে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস বুঝতে হয়, তারপরে মনে করেন কিছু সমস্যা আছে, যেমন ক্লায়েন্টের সাথে অনেক সময় ঘন্টার পর ঘন্টা ইংলিশে কথা বলতে হয়, যেটা অনেকের জন্য একটা এমব্রেসিং ব্যাপার। কারণ অনেক সময় দেখা যায়, আমি এরকমও দেখছি, অনেক ওয়ার্কার বা অনেক হলো ছেলে পেলে তারা ইংলিশ পড়তে পারে, কিন্তু শুধুমাত্র অডিও পারে না, বা ক্লায়েন্টের সাথে কথা বলতে পারে না, ইংলিশের ভোকাবুলারি বা ক্লায়েন্ট কী বলতেছে ওই পাশ থেকে সে বুঝতে পারে না। ক্লায়েন্ট যখন অডিওতে কথা বলে, তখন সে বলে কি যে আমার মাইক্রোফোন নষ্ট, আমি মাইক্রোফোনে তোমার সাথে কথা বলতে পারতেছি না। এটা কেন হয়? কারণ তার ইংরেজি স্কিল খুব খারাপ বলে হয়। তো এরকম যদি হয়, তাহলে তো আপনার জন্য এই লাইনে চিন্তা করাটাই খুব কঠিন ব্যাপার। কারণ আপনি হয়তো ক্লায়েন্টকে লিখে মেসেজ করতেছেন, কিন্তু ক্লায়েন্ট লিখতে চাইতেছে না, সে চাইতেছে অডিও কল দিয়ে আপনার সাথে খুব দ্রুত রিকোয়ারমেন্টসটা বুঝাই দিতে। এখন আপনি বলতেছেন আমার হেডফোন নষ্ট বা এইটা সেইটা, তো ক্লায়েন্ট তো লিখতে চাইবে না। আপনার আরেকজন
মানে প্রতিদ্বন্দ্বী যে আপনার, সে হয়তো দেখা গেল ক্লায়েন্টকে বললো ঠিক আছে তুমি আসো, আমি অডিওতে কথা বলতেছি, তাহলে এটা খুবই স্বাভাবিক যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না, আরেকজন যে বিট করছে তাকেই কাজটা দিয়ে দিবে, সেই সম্ভাবনাটাই বেশি থাকবে। তো এটা কিন্তু একটা ব্যাপার। আবার মনে করেন আপনি যখন বাসায় বসে কাজ করবেন, আপনার বাসায় কিন্তু অনেক ডিস্ট্রাকশান আসতে পারে, কারণ আমাদের পরিবারের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। মনে করেন আপনি কাজ করতেছেন, হঠাৎ করে আপনার আব্বা বা আম্মা বললো এই জিনিসটা নিয়ে আসো তো দোকান থেকে। তো এই যে আপনার কাজের ভিতরে একটা ব্যাঘাত ঘটতেছে, এইটা থেকে তো আপনি মুক্ত হইতে পারবেন না বাসায় কাজ করলে। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং করলেও আপনাকে কি করতে হবে, একটা অফিস মেনটেন করতে হবে, মিনিমাম একটা অফিস স্পেস বা বাইরে কোথাও আপনাকে নিতে হবে যেখানে আপনি যাবেন। তো এটাও তো সেই অফিসের মতোই হয়ে গেল, তাই না? কিন্তু বাসায় বসে কাজ প্যারামুক্তভাবে করা এটা খুব টাফ ব্যাপার। হ্যাঁ, অনেকে আছে যারা হলো স্টুডেন্ট লাইফে, তারা পড়াশোনা করতেছে, যদিও স্টুডেন্ট লাইফে দেখা যাচ্ছে এক রুমে 2-3 জন মিলে থাকে, তো ওটাও একটা প্রবলেম। তো এই প্রবলেমগুলোকে মাথায় রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আবার দেখেন অনেক সময় দেখা যাচ্ছে একজন সমস্ত রাত জেগে কাজ করতেছে, ক্লায়েন্টের কাজ করে উঠছে খুব ভোরবেলা না উঠে, সে উঠতেছে রাত মনে করেন রাত 2:30-3টা পর্যন্ত কাজ করছে ক্লায়েন্টের, এবার দিচ্ছে সে ঘুম থেকে উঠতেছে সে আবার সকাল 11টা-12টার দিকে। তা এই যে আপনার লাইফ স্টাইলটা নষ্ট হচ্ছে, যে সকালবেলা আপনি যখন খাবার খাবেন সেই খাবারটা আপনি খাচ্ছেন দুপুরবেলা, যে দুপুরের খাবারটা হয়তো আপনি সন্ধ্যায় খাচ্ছেন, সন্ধ্যার পরে যে বন্ধুদের সাথে ঘুরে হাবিজাবি আপনি ফাস্ট ফুড খাইতেছেন। তো এই যে আপনার লাইফের যে হেলথের একটা প্রবলেম, তো এটা তো পরবর্তীতে আপনার অনেক বড় ধরনের সমস্যা করবে ফিজিক্যাল হেলথের। তো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এই লাইফ স্টাইলটা আপনি মেনটেন করতে পারবেন কিনা, যে ডিসিপ্লিন এইটা আপনি মেনটেন করতে পারবেন কিনা। তারপরে দেখেন সারাদিন ল্যাপটপের সামনে যদি আপনি সমস্ত সময় বসে থাকেন, তাহলে কি হতে পারে, আপনার চোখের সমস্যা হতে পারে, এটাও একটা সমস্যা। আবার যদি এক্সারসাইজ আপনি নিয়মিত না করেন, তাহলেও ফিজিক্যাল বিভিন্ন ধরনের সমস্যা হয়। একটা না চেয়ারে বসে কাজ করলে অনেক ধরনের সমস্যা কিন্তু আমাদের হয়। এবার মনে করেন যে আপনার কোনো ক্লায়েন্ট বলতেছে যে না তুমি তোমার টাইম জোনে কাজ করলে হবে না, আমার টাইম জোনে তোমাকে কাজ করতে হবে, আমি অনেক সময় তোমাকে দেখবো যে তুমি কি কাজ করতেছো, মাঝে মাঝে নক দিব। তার মানে কি, ক্লায়েন্ট যদি আমেরিকান হয় তাহলে পুরো উল্টা টাইম জোন আমাদের ফলো করতে হবে। মানে আপনার সে হয়তো সকাল 8টায় কাজ শুরু করতেছে, রাত বা বিকাল 5টা পর্যন্ত কাজ করতেছে, তার মানে আপনি বাংলাদেশ টাইম জোনে রাত 8টায় কাজ শুরু করবেন, সকাল 5টায় আপনার কাজ শেষ হবে। তাহলে এটা কিন্তু মানে 1-2 দিনের সমস্যা হয় না, কিন্তু যদি এটা দিনের পর দিন মাসের পর মাস হয় তাহলে এটা কিন্তু আপনার জন্য একটা বড় ধরনের সমস্যা। আবার দেখেন ফ্রিল্যান্সিং আরেকটা প্রবলেম আছে, যেমন অনেক সময় ওয়ান ম্যান আর্মি হিসেবে কাজ করতে হয়। তো এটা একটা বড় ধরনের চাপ, যে আপনার দেখেন বিট করা, তারপরে ক্লায়েন্টের সাথে মিটিং করা, তারপরে বিটটা উইন হওয়া, কাজটা আপনার ক্লায়েন্ট থেকে নেওয়া, আবার ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টস পাঠাবে হতে পারে সেই রিকোয়ারমেন্টসটা অনেক বড়, হয়তো মনে করেন 10 পেজের ইংলিশ একটা রিকোয়ারমেন্টস লিখে পাঠিয়ে দিছে আপনাকে, সেটা পড়ে টেকনিক্যাল যদি হয় তাহলে জিনিসগুলো পয়েন্ট বাই পয়েন্ট আপনাকে নোট করা, এটা বোঝা। সেই এবার মনে করেন আপনি কাজ শুরু করছেন, কাজ শেষ হয়ে গেছে, কাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে ওই কাজ কিভাবে করছেন সেটার জন্য ডকুমেন্টেশন লেখা, ক্লায়েন্টকে বোঝানোর জন্য যদি কোনো আপনার ভিডিও বানানোর দরকার হয় সেটা বানানো। আবার মনে করেন ক্লায়েন্ট হয়তো ভিডিও দেখেও কিছু বুঝতেছে না, আপনাকে মিটিংয়ে আসতে বলতেছে, সেখানে যে তাকে ওই জিনিসটা মানে অডিওর মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করা, স্ক্রিন শেয়ার দেওয়া। আবার মনে করেন ক্লায়েন্ট বলতেছে ঠিক আছে তুমি তো কাজ করছো, এখন আমার একটা টিম আছে, সেই টিমে 3 জন আছে, তুমি তাদের সাথে মিটিং করো, তাদেরকে কাজটা বুঝাই দাও, সেই মিটিং আপনাকে ফেস করা। আবার ক্লায়েন্ট যদি কোনো রিভিশন দেয় সেই রিভিশনটা করা। তো এই ধরনের অনেক বিষয়। তারপরে ক্লায়েন্ট যে আপনাকে পেমেন্ট দেবে, বললো ঠিক আছে তোমাকে পেমেন্ট দিচ্ছি, কাজ ভালো করছো, তুমি আমাকে একটা ইনভয়েস পাঠাও। এখন ওই ইনভয়েসটা আবার সেটা ক্লায়েন্টের ওই কাজ পাওয়ার জন্য আপনাকে আবার ইনভয়েস তৈরি করা। তো দেখেন এই সব ধরনের কাজ কিন্তু ওয়ান ম্যান আর্মি হিসাবে আপনাকে নিজেই করতে হবে। তো এটা অনেকের ক্ষেত্রে অনেকটা প্যারাদায়ক হয়ে যায়, তো এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আবার যারা রিমোট জব করতেছেন, অনেক সময় হয় যে আমি তো রিমোট জব করতেছি, মাস গেলে একটা ফিক্সড অ্যামাউন্টের টাকা আসতেছেই। তো রিমোট জবও যদি আপনি করে থাকেন, দেখেন কোনো জবই কিন্তু রিস্ক ফ্রি না। হতে পারে আপনার ক্লায়েন্টের কোম্পানি হঠাৎ করে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, যেটা নর্মালি চাকরির ক্ষেত্রে যখন আপনি জব করবেন কোথাও, যেটা হলো ফিজিক্যাল জব, সেখানে এই ধরনের হঠাৎ করে শাটডাউনটা কম হয়। কিন্তু রিমোট জবের ক্ষেত্রে অনেক সময় হয় যে বড় কোম্পানি, আমি দেখছি আমার নিজের চোখের সামনে এরকম হয়েছে, 40 জন এমপ্লয়ি হঠাৎ করে ক্লায়েন্ট কী করছে, কোম্পানিকে আর এক পার্টির কাছে বিক্রি করে দিয়ে চলে গেছে। তো এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, অনেক কথা বললাম, যেটা আপনি হলো ফ্রিল্যান্সিং যখন করবেন এই জিনিসগুলো আপনার মাথায় রাখা উচিত। এটা বাদ দিয়েও সব জিনিসই যে ফ্রিল্যান্সিংয়ের খারাপ বিষয়টা কিন্তু এরকম না।
অবশ্যই কিছু ভালো ব্যাপার আছে, যেমন হতে পারে আপনি এটাকে যদি পজিটিভলি দেখেন, তাহলে দেখেন একটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে পারেন, তাহলে এই ফ্রিল্যান্সিংটা আপনার জন্য একটা আশীর্বাদ হয়ে আসতে পারে। দেখবেন সব কাজই আপনার ঠিকঠাক মতো কিন্তু হয়ে যাচ্ছে। আবার অনেকে দেখবেন যে লাইফের রিস্ক নিতে ভালোবাসে, তো যারা লাইফের রিস্ক নিয়ে একটা বড় কিছু করতে চায়, বিজনেস যারা করে তারা কি করে, তারা কিন্তু লাইফের রিস্ক নিয়ে একটা বড় কিছু করতে চায়। তো আপনি যদি সেরকম কোনো কিছু করতে চান, কাজ আপনার কাছে প্যারাদায়ক মনে না হয়, কাজটাকেই আপনি বেশি ভালোবাসেন, আপনি পরিশ্রম করতে ভালোবাসেন, হার্ডওয়ার্কার আপনি, তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য একটা আশীর্বাদ হয়ে আসার সম্ভাবনা খুব বেশি। আবার এখানে দেখেন একটা সুবিধা আছে, যেমন আপনি যখন চাকরি করবেন, অনেক সময় বস আপনার উপরে অনৈতিকভাবে অনেক দায়িত্ব চাপাই দিবে, কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে চাপ থাকলেও অথবা প্রেশার থাকলেও বসের যে প্রেশার, মানে অনৈতিক প্রেশার বা আপনার যেটা লিগ্যাল না আপনার উপরে চাপানো, সেটা কিন্তু ক্লায়েন্ট কখনো করবে না, কারণ আপনি তো ক্লায়েন্টেরই কাজ করতেছেন, এখানে তো বস আপনার ক্লায়েন্টই। তো যেই কারণে ওই ধরনের প্রেশার কিন্তু এখানে কম থাকে। আবার যার মনে করেন কমিউনিকেশন স্কিল একটু ভালো, যে ইংলিশে ভালো লিখতে পারে বা ইংরেজি দক্ষতা ভালো, এই জিনিসগুলো সে এনজয় করে, তো তার জন্যও কিন্তু ফ্রিল্যান্সিং খুব ভালো একটা বিষয় হতে পারে। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন যদি কখনো আপনারা ফ্রিল্যান্সিং করতে চান। তো ফ্রিল্যান্সিং মানেই যে মানে এটা খুবই আরামদায়ক একটা ব্যাপার, এটাও মাথায় রাখার কোনো কারণ নাই। আবার ফ্রিল্যান্সিং মানে যে খুব খারাপ জিনিস, এটা করাই যাবে না, এটা বাদ দিয়ে চাকরি ভালো, বিষয়টা এইভাবে দেখার কোনো বিষয় নাই। এইটা হলো ম্যান টু ম্যান ভ্যারি করবে। ভাই পৃথিবীর সব লোককে তো আল্লাহ তাআলা একরকম বানায় নাই। এক এক মানুষ এক এক জিনিস পছন্দ করে। কেউ হয়তো অফিস থেকে এসে কাজ করতে পছন্দ করে, অফিস থেকে আসছে এসেও সে কাজ করতেছে। আবার অনেকে আছে দেখা যাচ্ছে অফিস থেকে আসার পরে জাস্ট অফিস টাইম শেষ, সে এখন আর কোনো কাজ করতে পছন্দ করে না, সে ইউটিউবে রিলস দেখতেছে বা ফেসবুকে রিলস দেখতেছে, ইউটিউবে সে বিভিন্ন ধরনের ভিডিও দেখে দেখে তার পুরো রাতের সময়টা কাটাচ্ছে। বিকাল 5টায় অফিস থেকে চলে আসছে, এবার সন্ধ্যের সময় সে ইউটিউবের ভিডিও স্ক্রল করতেছে বা ফেসবুকের ভিডিও স্ক্রল করতেছে, এই করতে করতে রাত 8টা-10টা বেজে গেছে। এরকম লোকও তো আমাদের সমাজে আছে, তাই না? আবার মনে করেন এরকম লোকও আছে যারা মনে করেন যে অফিস থেকে আসার পরে সে নিজের স্কিল বাড়ানোর জন্য আবার নতুন কোনো স্কিল শিখতেছে বা কোনো বই পড়তেছে, অ্যাটলিস্ট কোনো বই পড়তেছে সে, মানে সে চায় যে তার সময়টা যেন নষ্ট না হয়। তো এরকম বিভিন্ন ধরনের মানুষ আমাদের সমাজে আছে। তো আপনি যদি মনে করেন যে আপনার জন্য ফ্রিল্যান্সিং দরকার, তো আপনি বা ফ্রিল্যান্সিং আপনি এনজয় করেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করেন। আর যদি মনে হয় যে না, এটা আমি এই লাইফের সাথে আসলে ইউজ টু না, আমি মাস যাবে একটা টাকা পাবো, আমি কোনো প্যারা নিতে পারবো না লাইফে, আমার একটা সংসার আছে, আমি কোনো রিস্কে যাব না, তাহলে আপনি জব করেন। তো আশা করি আপনারা আমার এটা বুঝতে পারছেন যে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তো এই বিষয়ে যদি আপনাদের কারো কোনো মতামত থাকে, অবশ্যই আমি যে কথাগুলো বলছি আমার কথাগুলোই যে সবসময় ঠিক হবে এরকম না, এর বাইরেও অনেক কথা থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। আমি আপনাদের মতামতকে অবশ্যই সম্মান দিই। তো আপনারাও আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর আমার এই ইউটিউব চ্যানেল যেটা আমি খুলছি, যেটাতে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, আইটি রিলেটেড বিভিন্ন বিষয় বা আরও অনেক বিষয় আমি আপনাদের সাথে নিয়মিত শেয়ার করার চেষ্টা করি। তো আপনারা যদি মনে করেন এটা আপনাদের লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলতেছে বা আপনাদের অনেক উপকার হচ্ছে, আমি চাই যে আপনি অবশ্যই এই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটাকে মানুষের সাথে বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। পরবর্তী কোনো একটা ভিডিও আমি অবশ্যই আর একটা টপিকের উপর একটা ভিডিও নিয়ে আসবো শীঘ্রই। সেই পর্যন্ত আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।